স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই পড়াশোনা ঠিকঠাক করছো। আর এই ভিডিওটা আমি আজকে নিয়ে চলে এসেছি মাধ্যমিক 2025-এর ক্যান্ডিডেটদের জন্য। এটাতে অনলি শর্ট কোশ্চেন অ্যান্সার আছে, যেগুলো পরীক্ষায় আসার মতো বা যেরকম কোশ্চেন পরীক্ষায় আসতে পারে আমি সেই ধরনের কোশ্চেনই এখানে নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক। যে কোশ্চেনগুলো ডিসকাস করার মতো আমি অবশ্যই ডিসকাস করে দেবো। ভিডিওটা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। আর যাদের মনে হচ্ছে যে না এগুলো আমাদের প্রিপেয়ার হয়ে আছে মোটামুটি, তো তারা ভিডিওর স্পিডটা কিন্তু বাড়িয়ে দেবে, ঠিক আছে? তো আমাদের কাছে সময় এখন খুবই লিমিটেড, আর 2 মাস মতো টাইম আছে, 2 মাসও নেই, 1.5 মাস মতো আছে, তাই না? তো তারপরেই এক্সাম। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, পাওয়ার অ্যালকোহল কি? ইথানল ও পেট্রোলের মিশ্রণকে বলা হয় পাওয়ার অ্যালকোহল। ইথানল হচ্ছে একটা বায়োফুয়েল, তাই তো? এখানে ইথানল কত পার্সেন্ট থাকে সেটাও আমি বলে দিই। ম্যাক্সিমাম 10% কিন্তু ইথানল থাকতে পারে এখানে। 2.2, বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে কি বলা হয়? তার মানে বলতে চাইছে যে কোন ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে? মিথানোজেনিক ব্যাকটেরিয়া, এইটার নাম তোমরা কিন্তু সবাই শুনেছো যে মিথানোজেনিক ব্যাকটেরিয়া বলা হয়। কিন্তু দেখো, মিথানোজেনিক ব্যাকটেরিয়া এটা তোমরা সবাই শুনেছো, ওকে। কিন্তু যদি আমাদেরকে এমসিকিউতে এই কথাটা দেয় যে অ্যানারোবিক ব্যাকটেরিয়া, তখন কিন্তু তোমরা এটা আর পারবে না। তাই এটাও একবার দেখে রেখো। বা অবায়ুজীবী ব্যাকটেরিয়া। কেন অবায়ুজীবী বলা হয়? কারণ অক্সিজেনের অনুপস্থিতিতে এরা এই কাজটাকে করতে পারে, সেই জন্য একে বলা হয় অবায়ুজীবী ব্যাকটেরিয়া। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। বলছে একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো। একটি তরল জীবাশ্ম জ্বালানি কি হবে? পেট্রোলিয়াম একটা তরল জীবাশ্ম জ্বালানি। এখান থেকে আমি আর একটা কোশ্চেন বলে দিই। যদি বলে যে কয়লা এবং ডিজেলের মধ্যে কার তাপন মূল্য বেশি? অবশ্যই ডিজেলের তাপন মূল্য বেশি। কয়লা এবং ডিজেলের মধ্যে ডিজেলের তাপন মূল্য বেশি। হ্যাঁ, কয়লা তাপন মূল্য কত হয়? 25 থেকে 30 কিলো জুল পার কেজি। আর ডিজেলের হয় 45 কিলো জুল পার কেজি। তাহলে ডিজেলের তাপন মূল্য কিন্তু বেশি হবে। ওকে, নেক্সট কোশ্চেন, এসটিপিতে 22.4 লিটার কোনো গ্যাসে অণুর সংখ্যা কত? এসটিপিতে 22.4 লিটার কোনো গ্যাসে অণুর সংখ্যা হবে অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10⁻23। দেখো, এসটিপিতে তোমাকে 1 মোল যদি বলতো 22.4 লিটারও বলতে পারে, আবার 1 মোল কোনো গ্যাসে অণুর সংখ্যাও কিন্তু বলতে পারে। দুটোর উত্তরই কিন্তু এইটাই হবে, ঠিক আছে? 1 মোল মানেই 22.4 লিটার, এটা আমরা সবাই জানি ভাই। নেক্সট কোশ্চেনে চলো। সেলসিয়াস স্কেলে দুটি পদার্থের উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি হলে কেলভিন স্কেলে পদার্থ দুটির উষ্ণতার পার্থক্য কত হবে? 10 কেলভিন। আমি অফলাইন ব্যাচে এই কথাটা যে কতবার বলেছি তার কোনো হিসাব নেই। যে আমি যখন একটা টেম্পারেচারকে, স্পেসিফিক কোনো একটা টেম্পারেচার ধরে নাও, আমি বলছি কি যে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটা কেলভিন স্কেলে কত হবে, তখন তুমি কি করবে? 15 প্লাস 273 এত কেলভিন হবে, ঠিক কিনা বলো? কিন্তু যদি বলে যে উষ্ণতার পার্থক্য 15 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন কিন্তু কেলভিনেও এটা হয়ে যাবে 15 কেলভিন, ঠিক আছে? তাহলে উষ্ণতার পার্থক্য আমি আবারও বলছি পার্থক্য, সেন্টিগ্রেড স্কেলে যা হবে কেলভিন স্কেলে তাই হবে। কিন্তু একটা উষ্ণতা সেন্টিগ্রেড যা স্কেলে যা হবে কেলভিন স্কেলে তা হবে না, প্লাস 273 যোগ করতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, শূন্য স্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? শূন্য স্থানে তাপ পরিবহন হয় না ভাই, তাহলে শূন্য স্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান 0। ওকে, আর রোধাঙ্কের মান অসীম। আচ্ছা, নেক্সট পেজে কি দিয়েছে আমাদের? একটি বিকার 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল দ্বারা কানায় কানায় পূর্ণ। উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে? দেখো, জলের এক অদ্ভুত ক্যারেক্টার আছে ভাই। তুমি যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলকে নিয়ে যাবে, তখন এর আয়তন কমবে, খুব ভালো কথা, ভলিউম কমবে। 4 থেকে তুমি যখন আবার বাড়াতে লাগবে, তখন কিন্তু আবার আয়তন বাড়বে। তাহলে তুমি কি করেছো? 4 ডিগ্রি থেকে টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছ, তাহলে আয়তন বাড়বে, তাহলে গ্লাস থেকে কিন্তু জল উপচে পড়বে, ঠিক আছে? প্রিজমে আলোর প্রতিসরণে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক? প্রিজমে আলোর প্রতিসরণে বেগুনি বর্ণের চ্যুতি সর্বাধিক, আর লাল বর্ণের চ্যুতি সর্বনিম্ন। ওকে, একটি আলোকরশ্মি
অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? অবতল দর্পণ, এইটাকে বলা হয় অবতল দর্পণ, তাই তো? এটা একটা অবতল দর্পণ। এর বক্রতা কেন্দ্র দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায়, বক্রতা কেন্দ্র মানে এই জায়গাটা, ঠিক আছে? এইটা ব্যাসার্ধ, তাহলে কেন্দ্র কোনটা? এইটা। এই দিকে যদি কোনো আলোক রশ্মি যায় তাহলে আপতন কোণ কত হবে? তখন আপতন কোণ হবে 0 ডিগ্রি। কেন জিনিসটা আমি হালকা করে বুঝিয়ে দিই। দেখো ভাই, এই দিকে আমি সোজা ফেলে দিলাম একটা আলোকে। এবার আমরা কোণটাকে, যখন আমরা কোণ মাপি তখন আমি তো অভিলম্ব সাপেক্ষে মাপি, তো এইটাই তো হয়ে যাবে আবার অভিলম্ব। এখানে দাঁড়াও, আমি কালো কালিটা নিয়ে নিই। তো এইটাই তো, অবিলম্বটাও তো এইটাই হবে না? কারণ তুমি যখন একটা আলোক রশ্মিকে এইরকম করে ফেলো, অবিলম্ব কোনটাকে নাও? এইটাকে অবিলম্ব নাও। অবিলম্বটা কোন দিকে মিট করে? অবিলম্বটা কিন্তু সবসময় বক্রতা ব্যাসার্ধের মধ্যে দিয়েই যায়। তাহলে অবিলম্বটা কোনটা হয়? এইটা হয় অবিলম্ব। তাহলে এই দিকে তুমি যখন একটা লাইটকে ফেলছো তখন অবিলম্ব তো এইটাই হবে। তাহলে অবিলম্ব তো সেই বক্রতা ব্যাসার্ধের মধ্যে দিয়েই যাবে। তাহলে আপতন কোণ কত হবে? 0 ডিগ্রি। ওকে, ভুলবে না, মনে রাখবে। রোধের শ্রেণী সমবায়ে প্রতিটি রোধে কোন ভৌত রাশিটি ধ্রুবক থাকে? শ্রেণী সমবায় মানে পর পর কানেক্টেড, তাহলে আর কোনো যাবার রাস্তা নাই, কারেন্ট শুধুমাত্র এই দিকেই যাবে। তাহলে কে ধ্রুবক থাকে? প্রবাহ মাত্রা ধ্রুবক থাকে। আর এর সঙ্গে আমি একটা রিলেটেড কোশ্চেন বলে দিই ভাই, যদি সমান্তরাল সমবায় হয় তার মানে এই 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 এইখানে দেখো কারেন্ট এত দূর এলো, আসার পরে কিন্তু ভাই ভাগ হচ্ছে I1 I2 I3, তাহলে কারেন্ট কি সেম থাকলো? কারেন্ট কিন্তু সেম থাকলো না। সমান্তরাল সমবায়ে বিভব প্রভেদ একই থাকে। কি থাকে বললাম? যদি দরকার হয় লিখে নিও খাতায়, বিভব প্রভেদ। আর শ্রেণী সমবায়ে প্রবাহ মাত্রা। ওকে। 2.9 ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের মাঝের কোণ 90 ডিগ্রি। কারণ ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম তো তোমরা জানো। প্রথমে একটা কথা আছে ওখানে যে তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্টিকে লম্বভাবে রাখতে হবে একে অপরের। তাহলে এই লম্বভাবে যদি রাখি একে অপরের তাহলে তো 90 ডিগ্রি প্রত্যেকটার মধ্যেই কোণ হয়ে যায়, তাই না? আচ্ছা, নেক্সট কোশ্চেন যাই। কি বলছে? 1H2 এবং 1H2 প্লাস 1H3, ঠিক আছে? এটা এরকম করে হবে 1H2 প্লাস 1H3। ওকে, তো এই দুটো যুক্ত হয়ে গেছে, দিয়ে 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি দিয়েছে। আচ্ছা, এখানে কিছু একটা টাইপিং মিস্টেক আছে, 1 মিনিট দাঁড়াও, বলে দিচ্ছি আমি। এটা একটু টাইপিং মিস্টেক আছে। কোশ্চেনটা ছিল ঠিক এরকম, তো এখানে দুটো ড্যাশ প্লাস ড্যাশ ছিল, প্লাস 17.6 MEV। তো এটা পূরণ করতে হবে। এটা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, ঠিক আছে? তো এখানে কী কী উৎপন্ন হবে দেখো, এখানে দেওয়া আছে হিলিয়াম 2 4 একটা হবে, 2 হিলিয়াম 4 প্লাস একটা পজিট্রন, ওকে, প্লাস 1, একটা পজিট্রন উৎপন্ন হবে এখানে। এইটা হবে উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন। বিটা রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? নিউক্লিয়াস থেকে। আর একটা কোশ্চেন আছে, আচ্ছা বিটা মানে তো ইলেকট্রন না, বিটা মানে ইলেকট্রন, তাহলে পরমাণু নিউক্লিয়াস থেকে কী করে নির্গত হচ্ছে? তখন উত্তরটা হবে, যদি এই কোশ্চেনে থাকে কোথাও তো আমি ডিসকাস করে দেবো, যে নিউক্লিয়াসের মধ্যে একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন এবং একটা ইলেকট্রনে পরিণত হয়। নিউক্লিয়াসের মধ্যে কারা থাকে? নিউট্রন আর প্রোটন, ঠিক আছে? তো নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউট্রন এবং প্রোটন। এবার এই একটা নিউট্রন ভেঙে যায়, দিয়ে একটা প্রোটন আর একটা ইলেকট্রন উৎপন্ন হয়, সেই ইলেকট্রনটা বাইরে বেরিয়ে আসে। ওকে, পর্যায় সারণীর সবচেয়ে হালকা ও ভারী ধাতুর নাম ও অবস্থান লেখো। হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, কোথায় অবস্থান? দ্বিতীয় পর্যায়ের প্রথম শ্রেণী। কারণ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন এইখানে, হিলিয়াম এইখানে, আবার লিথিয়াম এইখানে, তাহলে দ্বিতীয় পর্যায়ের প্রথম শ্রেণী, সব থেকে হালকা ধাতু। আর ভারী ধাতু কি? অসমিয়াম, এবং অবস্থান ষষ্ঠ পর্যায়ের অষ্টম শ্রেণী। ওকে, ষষ্ঠ পর্যায়ের অষ্টম শ্রেণী। আধুনিক পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলির অবস্থান বিবৃত করো। আধুনিক পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলের অবস্থান হচ্ছে 7th বা সপ্তম শ্রেণীতে, ঠিক আছে? এটা দীর্ঘ পর্যায় সারণীতে, মানে আমরা যেটা এখন বর্তমানে ব্যবহার করছি, 17 নম্বর শ্রেণীতে, ঠিক আছে? 17 নম্বর শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থান করে। আর এই হ্যালোজেন মৌলগুলিকে কেন এরকম নামকরণ করা হয়েছে, যে হ্যালোজেন কথার অর্থ কী, এটাও কিন্তু অনেক সময় আসে।
সামুদ্রিক লবণ উৎপাদক। এখান থেকে আমি আরও একটা প্রশ্ন বলে দিচ্ছি যে পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন, তরল এবং গ্যাসীয় তিনটেই থাকে, সেটা হচ্ছে 17 নম্বর। ওকে, একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা সমযোজী যৌগ কিন্তু এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। পারদ ও অম্লায়িত জলের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য? পারদ ও অম্লায়িত জল, এই দুটোর মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য? অম্লায়িত জল তড়িৎ বিশ্লেষ্য। ওকে, মনে রাখতে হবে অম্লায়িত জল তড়িৎ বিশ্লেষ্য। তারপরে Al2SO4 Al2SO4 এর তড়িৎ বিয়োজনে কটি ক্যাটায়ন উৎপন্ন হয়? এর তড়িৎ বিয়োজনে কটি ক্যাটায়ন উৎপন্ন হয়? আচ্ছা, প্রথমে বলি এর নাম কি। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট, তাই তো? একে যদি আমি আয়নে বিশ্লিষ্ট করি তাহলে কি হবে? 2Al3 প্লাস 3SO4 2 মাইনাস। তাহলে ক্যাটায়ন মানে কি? ক্যাটায়ন মানে পজিটিভ। তাহলে কটা পজিটিভ আয়ন পেলে? দুটো, 2 আছে, তাহলে দুটি ক্যাটায়ন উৎপন্ন হয়। ওকে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তারপরে শেয়ারিং ইজ কেয়ারিং কথাতেই আছে, তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো ভিডিওটা। অথবা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কত শতাংশ বিশুদ্ধ কপার ধাতু পাওয়া যায়? 99.9% বিশুদ্ধ কপার ধাতু পাওয়া যায়। 2.16 Na+NH3, এটাকে আমি মিশিয়ে দিলাম কত ডিগ্রি সেন্টিগ্রেড? 400 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়া ঘটালাম, A + B পেলাম। A হচ্ছে সলিড আর B হচ্ছে গ্যাস। তাহলে এই দুটোর নাম কি? একটা হচ্ছে NaNH2, এটা সোডামাইড। ওকে, এটা সোডামাইডের সংকেত। আর B হচ্ছে H2, তাহলে NaNH2 + H2, NaNH2 + H2 উৎপন্ন হবে। দেখে রেখো ভাই, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, H2S গ্যাসের জারণ ধর্ম আছে? আচ্ছা, H2S গ্যাসের জারণ ধর্ম আছে, সত্য না মিথ্যা? মিথ্যা, H2S এর গ্যাস জারণ ধর্ম নেই। তারপরে স্মেলিং সল্ট কি? অ্যামোনিয়াম কার্বনেট, সংকেত হচ্ছে NH4 2CO3। তাহলে NH4 হোল 2 CO2CO3, সরি NH4 হোল 2 CO3 এইটা। ওকে, সক্রিয়তা সারিতে সবচেয়ে সক্রিয় ধাতুর নাম কি? পটাশিয়াম, সবাই জানি এটা আমরা, ঠিক আছে? যারা পড়াশোনা করে তারা মোটামুটি এটা জানে, ঠিক আছে? পটাশিয়াম। থার্মিট পদ্ধতির একটি ব্যবহার লেখো। অনেক ব্যবহার আছে ভাই, রেল লাইন, ট্রাম লাইন, বড় মেশিন বা জাহাজের ভগ্ন অংশ মেরামত করতে থার্মিট পদ্ধতি ব্যবহার করা হয়। একটি অবস্থান ঘটিত সমবায়বতার উদাহরণ দাও। অবস্থান ঘটিত সমবায়বতা মানে হচ্ছে, দেখো সমবায়বতা জিনিসটা বুঝতে হবে, দুটো দেখতে একই রকম, তার মানে দুটোতে কার্বনের সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা একই, কিন্তু হতে পারে কার্যকারী মূলক ঘটিত পার্থক্য আছে, হতে পারে গঠনগত পার্থক্য আছে, ঠিক আছে? যেমন এইটা দেখাই, বলছে প্রোপান 1 অল। প্রোপান 1 অল মানে কি? CH3 CH2 CH2 OH, তিনটে কার্বন মিথ ইথ প্রোপ, আর OH গ্রুপটা 1 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত। যদি নামকরণ করি তাহলে 1 2 3, সেই জন্য বলছে প্রোপান 1 অল, ঠিক আছে? এবার প্রোপান 2 অলকে দেখো, প্রোপান 2 অল। প্রোপান 2 অলে ঘটনাটা হয় কি? CH3, যদি এটাকে বন্ড দিয়ে লিখি তাহলে ভালো বুঝতে পারবে জিনিসটা, CH3 OH, এইটা বুঝতে পেরেছ? তাহলে এখানে দেখো এই OH গ্রুপটা আমি যদি নামকরণ করি, এই দিক থেকেও করো বা ওই দিক থেকে করো, যা করবে করো, যদি এই দিক থেকেই করো 1 2 3, এটা 2 নাম্বার কার্বনের সঙ্গে OH গ্রুপটা যুক্ত আছে। তাহলে দুটোই অ্যালকোহল গ্রুপ, কিন্তু একটা 1 নম্বরের সঙ্গে যুক্ত, একটা 2 নম্বরের সঙ্গে যুক্ত, ঠিক আছে? এবার দেখো এখানে একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, এখানেও তিনটে কার্বন, ঠিক আছে? এখানে কটা হাইড্রোজেন? 1 3 4 5 6 7 8, 3 4 5 6 7 8, এখানেও 8টা। বুঝতে পেরেছ? এই যে, তাহলে দুটোরই আণবিক সংকেত কিন্তু C3H8O, C3H8O, কিন্তু দেখো গঠনগত পার্থক্যটা দেখলে, যে অবস্থান ঘটিত সমবায়বতা দেখালো, OH মূলকটা
একটাতে 2 নম্বর কার্বনে আছে, অন্যটাতে 1 নম্বর কার্বনে আছে। তাহলে OH এর অবস্থানের পার্থক্যের জন্য এরা দুজনে আলাদা হয়ে গেল। তাহলে এটাকে বলবো অবস্থান গঠিত সমবয়বতা, আর এই দুটোকে তোমাকে মনে রাখতে হবে। ফর্মিক অ্যাসিড বা HCOOH এর IUPAC নাম কি? মিথানোয়িক অ্যাসিড, ঠিক আছে, মিথানোয়িক অ্যাসিড HCOOH। কাঁচা ফল পাকাতে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়? ইথিলিন C2H4, C2H4 ইথিলিন, দুটো কার্বন সেই জন্য ইথ। ওকে, বায়োগ্যাসের অপর নাম কি? গোবর গ্যাস। মিথেন হাইড্রেটের সংকেত কি? খুব ইম্পর্টেন্ট ভাই, মিথেন হাইড্রেট খুব ইম্পর্টেন্ট, 4CH4.23H2O। অথবা কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? দেখেছো, আমি একটু আগেই বলে দিয়েছিলাম কয়লা ও ডিজেলের মধ্যে কিন্তু ডিজেলের তাপন মূল্য বেশি। পরম বা কেলভিন স্কেলে উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্রটি লেখো। স্থির চাপে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম বা কেলভিন উষ্ণতা সমানুপাতিক। তার মানে চার্লসের সূত্র বলছে যদি চাপ স্থির থাকে তাহলে টেম্পারেচার যদি বাড়ে তাহলে আয়তনও বাড়বে। ভি ভ্যারিজ অ্যাজ টি, মনে রাখতে হবে ভাই। ওকে, বয়েল ও চার্লসের সূত্রের সীমাবদ্ধতা উল্লেখ করো। আদর্শ গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চললেও বাস্তব গ্যাস এই সূত্রগুলি সঠিকভাবে মেনে চলে না, ঠিক আছে। আর কোন শর্তে মেনে চলে? ওই যে পড়েছিলে যে উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপ। তরলের 2 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের মৌলিক ধর্ম? প্রকৃত প্রসারণ হচ্ছে তরলের মৌলিক বা নিজস্ব ধর্ম। ওকে, প্রকৃত প্রসারণ। পরের প্রশ্ন, সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে? আমরা সবাই জানি ভাই, বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে। গোলীয় দর্পণের যে কোনো বিন্দুতে অভিলম্ব সর্বদা, আচ্ছা এখানে একটা ড্যাশ ছিল, ড্যাশ দিয়ে যায়, বক্রতা কেন্দ্র দিয়ে যায়, একটু আগেই দেখালাম, ঠিক আছে। অভিলম্ব সব সময় কিন্তু বক্রতা কেন্দ্র দিয়ে যাবে। তুমি যেখানেই অবিলম্ব টানো, যেখানেই তুমি অবিলম্ব টানো, এইটা মনে করো বক্রতা কেন্দ্র, এইটা এখানে অবিলম্ব, এইটা এখানে অবিলম্ব, এইটা এখানে অবিলম্ব, এইটা এখানে অবিলম্ব, অবিলম্ব বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবেই। ফিউজ তারের বৈশিষ্ট্য উচ্চ রোধাঙ্ক এবং নিম্ন গলনাঙ্ক, ভাইটাল কোশ্চেন, এটা টু মাচ ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে ভাই পরের ভিডিওতে। যদি ভালো লাগে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আমি আবার ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসবো। ওকে।